This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ আমরা আমাদের প্রবীণ সাংবাদিক অমিত ঘোষের সাথে কথা বলবো এবং আমরা জানার চেষ্টা করব যে বর্তমান সময়ে যে সাংবাদিকতার যে সুবিধা, যে আজকে আমরা চাইলেই যে কোনো ছবি মুহূর্তের মধ্যে পেয়ে যাই, বা 70-এর দশকে বা 80-র দশকে এইটা কিভাবে সম্ভব হতো এবং কিভাবে কাগজে লেখা বেরোতো এবং সেই খবর কিভাবে কাগজের অফিসে বা তার দপ্তরে পৌঁছে দেওয়া হতো, সেই বিষয় আজকে আমরা অমিতদার সাথে কথা বলবো। 70-80-র দশকে আমি যদি কলকাতার নিউজ পেপারগুলোর কথা বলি, কলকাতার নিউজ পেপারগুলোর ক্ষেত্রে যেটা হতো, ছবি কিন্তু এত যেত না। বলতে ধরো এখানে কৃষ্ণনগরে যদি আমার এই পোস্ট অফিসের মোড়ে এখন আছি, ধরো এখানে যদি কোনো একটা ঘটনা ঘটে, সে ছবিটা তোলাটা খুব যে কঠিন তা না। সে ছবিটা তুললাম, তারপর সে রিলটা নিয়ে অফিসে যেতে হতো। অফিসে ল্যাব থাকতো, সেই ল্যাবে সেটা প্রসেস করে সেই ছবিটা তারপর ছাপানো হতো। সেটা কৃষ্ণনগরে তাও করা যেত, কিন্তু সেটা যদি মালদা হতো তাহলে করার প্রশ্ন নেই, কারণ একদিনে হয়তো পৌঁছানোই যেত না, কারণ কৃষ্ণনগরে কোনো ল্যাব তখন ছিল না, আর দ্বিতীয়ত তখন ডিজিটাল ক্যামেরা আসেনি। সেই জন্য ছবি তখন কিন্তু এখনকার মতো এত যেত না। এখন করিমপুরে রিমোট এরিয়াতেও কোনো একটা কিছু ঘটলে তার ছবি যেমন পরের দিনের কাগজে পেয়ে যাচ্ছ, এইসব এটা ভাবাই যেত না তখন, বিরাট কিছু না হলে। কারণ তখন হতো কি, তার জন্য গাড়ির ব্যবস্থা করতে হতো, ওখান থেকে ছবি তুলে গাড়ি নিয়ে একদম অফিসে পৌঁছে যেতে হতো। এটা বিরাট খরচের ব্যাপার ছিল। সেই জন্য তখন কলকাতার কাগজগুলোতে একটা জিনিস ছিল, কার্টুন দেখতে। এখন যেমন ওপরে একটা লিড একটা ছবি থাকে, ওই জায়গাটা ম্যাক্সিমাম দিনই কার্টুন দিয়ে বোঝায়, কার্টুন দেওয়া থাকতো। তো আস্তে আস্তে এখন কার্টুনগুলো দেখছি হারিয়ে গেছে। কারণ এখন ছবি খুব সহজলভ্য, খুব সহজেই যে কোনো ঘটনার ছবি পাওয়া যায়, যারও দরকার হয় না। ওইখানে যারা লোক আছে তারাই ছবি তুলে দিতে পারে, অথবা আমরা গিয়েও ছবি তুলে নিয়ে আসতে পারি, বেশিক্ষণ সময় লাগে না। ছবি তুলে ওখানকার যারা আমাদের পরিচিত আছে তারাও ছবি তুলে পাঠাতে পারে। সেই ছবিগুলো হোয়াটসঅ্যাপে বা ইমেলে আমাদের কাছে পাঠিয়ে দেয়, আমরা সেগুলো অফিসে পাঠিয়ে দিই। এইভাবে এখন খুব সহজেই হয়ে যাচ্ছে। কিন্তু আজ থেকে 40 বছর আগে, ধরো আমরা যখন প্রথম কাজ শুরু করি লোকাল নিউজ পেপারে 1984 সাল, তখন কিন্তু এই জিনিসটা ভাবাই যেত না, ভাবার প্রশ্নই নেই। তারও পরে আমি আজকালে কাজ শুরু করি 1994 সালে। সেই 1994 সালেও ছবি এভাবে পাঠানো যেত না। ছবি পাঠাতে গেলে এখানে সেরকম ফটোগ্রাফারও ছিল না যে এরকম দায়িত্ব নিয়ে ছবি নিয়ে কলকাতায় যাবে। একজন দুজন যারা ছিল তারা তাদের অনেক কষ্ট করে বলে টলে তাদের বলতাম যে বড় কিছু ঘটলে একটু ছবিটা তুলে নিয়ে তুমি নিয়ে চলে যাও। এবার তখন কি হতো, হয়তো আজকাল তখন মিডিয়া বলতে আনন্দবাজার, আজকাল প্রতিদিন, আনন্দবাজার, হয়তো সে একজনই ছবি তুললো, ছবি তুলে নিয়ে কোনো একটা হাউসে পৌঁছে গেল। সাধারণত আনন্দবাজার শেয়ার করতো না, কিন্তু বর্তমানে আজকাল প্রতিদিন হয়তো এই একই লোকের ছবি হয়তো বেরিয়ে গেল, হয়তো অনেক ক্ষেত্রে নামটা থাকলো না, কিন্তু ওইভাবে একই লোক ছবি নিয়ে গেল, কোনো একটা হাউসে গেল, সেই হাউস থেকে অন্যরা এসে রিল বা ছবি কালেক্ট করে নিয়ে গেল। এইভাবে তখন ছবিগুলো যেত, যতদিন না এই ইমেল জিনিসটা আসেনি, ইন্টারনেটের ব্যাপারটা আসেনি। ইন্টারনেটে আমি প্রথম ছবি পাঠাই, আমি যতদূর মনে আছে 2002 সাল বা 2003 সালে, তখন প্রথম ইন্টারনেট। কিন্তু তখন হয়েছিল কি, তখন ডিজিটাল ক্যামেরা অতটা আসেনি। তখন করতে হতো কি, ছবি তুলে, কৃষ্ণনগরে তখন কালার ল্যাব হয়ে গেছে, ছবি তুলে ল্যাবে প্রসেস করে প্রিন্ট করে সেটা স্ক্যান করে পাঠাতে হতো। এটা 2002-03-এর কথা বলছি। তারপর 2004-এর পর আস্তে আস্তে ডিজিটাল ক্যামেরা চলে এলো, তখন প্রসেসটা আরও সুবিধা হয়ে গেল। স্ক্যানারেরও দরকার নেই, ল্যাবে যাওয়ারও দরকার নেই, ছবি তুললাম, কম্পিউটারে কানেক্ট করলাম, ছবিটা থেকে ক্যামেরা থেকে, তখন কিন্তু মোবাইল না, ক্যামেরা থেকে নিয়ে নিলাম মেশিনে, কম্পিউটারে, তবে সেখান থেকে ইমেল করে পাঠিয়ে দিতাম। যদিও পাঠাতে সময় লাগতো, কারণ তখন ইমেলে এত স্পিড ছিল না, এত তাড়াতাড়ি যেত না, প্রচুর অ্যাটাচ হতে প্রচুর সময় লাগতো। কিন্তু ছবিটা এভাবে পাঠানো যেত। কলকাতায় দৌড়ে যাওয়ার ছবি নিয়ে বা রিল নিয়ে কলকাতায় দৌড়ে যাওয়ার প্রশ্নটা আর থাকলো না। এরপরে যেটা এলো, আরও পরে ইন্টারনেটে আরও উন্নত হলো, ডায়াস সিস্টেম এলো, পরে ব্রডব্যান্ড এলো, স্পিড অনেক বেড়ে গেল, তাহলে আরও তাড়াতাড়ি পাঠানোর সুযোগ এলো। অন্যদিকে আরও পরে 2014-15 সালে স্মার্টফোনের বারবারন্ত যখন শুরু হলো, তখন হলো কি, ক্যামেরাগুলো আস্তে আস্তে মানে বিলুপ্ত হয়ে যেতে লাগলো। কারণ ক্যামেরা এখন প্রায় কেউই করে না, কারণ স্মার্টফোনেই খুব ভালো ছবি তোলা যেতে লাগলো। তখন দেখা হলো কি, আমাদের সঙ্গে তো স্মার্টফোন থাকতো, কোথাও গেলে স্মার্টফোনে তুলে নিয়ে আসে দিতাম,
সেটা এসে এখানে সেইটা সেই স্মার্টফোন থেকেই পাঠিয়ে দেওয়া যেত, কোনো অসুবিধা, কারণ ইন্টারনেট ছিল। এইভাবে করতে করতে এখন মানে একটা সময় যখন সেই রিল নিয়ে কলকাতায় দৌড়ে যেতে হতো, সেই সময় যখন দেখেছি, এখন দেখছি এখানে এখন যদি এখানে কিছু ঘটে, এটাকে ছবি তুলবো স্মার্টফোনে, তুলে সঙ্গে সঙ্গেই আমি সেটা ইমেল করে কলকাতার অফিসে পাঠিয়ে দিতে পারবো। এই যে এতদিন এটা করতে প্রায় কয়েক দশক লেগেছে, এই পুরো দশকটাই আমি দেখেছি। অমিতদা, এই বর্তমান সময়ে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ঘটনা বা কোনো ইনসিডেন্ট যদি ঘটে, আমরা যেতে না পারলেও ও ঘটনাস্থলে উপস্থিত থাকা যে ব্যক্তি ধরেন খবর দিচ্ছে, সে হয়তো মোবাইলে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল বা সেখান থেকে কিছু তথ্য আমাদের তুলে দিল। এই ধরনের ইনসিডেন্ট ঘটার পরে 70 বা 80 দশকে আপনারা কিভাবে পৌঁছাতেন এবং খবরটা কিভাবে কালেক্ট করতেন? 70-80 দশকে ধরো মোবাইল ফোনের তো কথাই নেই, তখন ল্যান্ডফোন ছিল, কিন্তু ল্যান্ডফোন খুব সামান্যই কয়েকটা ছিল, মূলত বড় বড় শহরগুলোতে ছিল। কৃষ্ণনগরে ছিল, নবদ্বীপে ছিল, শান্তিপুরে ছিল, ওদিকে মাঝদিয়ায় ছিল, চাপড়ায় ছিল, তেহট্টা, এরকম ছিল। কিন্তু সেখানে যে এক্সচেঞ্জগুলো ছিল, এক্সচেঞ্জগুলো এক এক্সচেঞ্জ থেকে অন্য এক্সচেঞ্জে, ধরো আমি চাপড়ায় একটা ফোন করব, আমি কিন্তু ইচ্ছা করলেই ফোন করতে পারতাম না, কারণ তখন এসটিডি বা এই ধরনের জিনিসগুলো ছিল না, তখন ট্রাঙ্ক কল বুক করে করতে হতো, সেটার জন্য সহজে যোগাযোগ করা যেত না। আর দ্বিতীয়ত ফোনও তো খুব একটা বেশি কিছু ছিল না। চাপড়ার হয়তো কোনো একটা গ্রামে একটা কিছু ঘটনা ঘটেছে, সেখানে কোনো ফোনই নেই, কারোরই কোনো ফোন নেই, তাহলে ফোনেও খবরটা আপনারা কিভাবে পেতেন বা কিভাবে পৌঁছাতেন? তখন পুলিশ নির্ভরতা ছিল, তখন আমরা খবরটা মূলত পুলিশের কাছ থেকে পেতাম, কারণ পুলিশের তো ওদের নিজস্ব নেটওয়ার্ক বরাবরই ছিল, এবং স্বাভাবিকভাবে আমরা দিনের শেষে পুলিশের কাছ সঙ্গে যোগাযোগ রাখতাম, পুলিশের কাছ থেকে আমরা খবরটা নিতাম, পুলিশ যেরকম দিত অনেকটা সেরকমই হতো, পুলিশের পুলিশের যা বয়ান সেই অনুযায়ী খবরটা কিন্তু বেরিয়ে যেত। কিন্তু বড় কিছু ঘটলে আমরা যদি জেনে যেতাম, তাহলে অনেক সময় বড় কিছু ঘটলে স্পটে চলে যেতাম, কিন্তু বড় কিছু না ঘটলে ছোটোখাটো ঘটনার ক্ষেত্রে আমরা তো আর স্পটে যেতাম না, তখন ওই পুলিশের কাছ থেকে নিয়ে নিতাম। আর একটা ছিল কৃষ্ণনগরে, যেহেতু এখানে একটা মর্গ আছে, সে মর্গে পোস্টমর্টম হয়, কৃষ্ণনগরে, শক্তিনগরে এখন হয়, তার আগে সদরে হতো, তার আগে অন্য জায়গায় হতো। তা আমি যখন থেকে কাজ করছি, তখন শক্তিনগরে এই মর্গ চালু হয়ে গেছে। সে মর্গে কোনো একটা বডি, হয়তো যদি কোনো মৃত্যু ঘটে কোনো একটা ইনসিডেন্টে, সে মৃত্যু ঘটলে বডিটা তো এখানে আসবে, সেখানে পোস্টমর্টম হবে, সেইখানে গিয়ে সেই বডিটার সম্পর্কে খোঁজ খবর নিয়ে আমরা খবর করতাম। বডিটা যেহেতু পোস্টমর্টমের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়, সেই পরিবারের লোকজন কাছ থেকেও আমরা ইনফরমেশনটা পেতাম, তাদের কোনো অভিযোগ থাকলে তারাও বলে দিত। এরকম করে আর কি ওইখানে গেলে হতো কি, পুলিশের বয়ানের বাইরেও যদি কিছু বক্তব্য থাকে কারো, সেইগুলো আমরা পেয়ে যেতাম, স্থানীয় মানুষের বক্তব্য, বা পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ অনেক সময় থাকে, অনেক সময় পুলিশ হেফাজতে মৃত্যু ঘটতো, সেগুলো তো পুলিশ অনেক সময় দিতে চাইতো না, সেগুলোও আমরা ওখান থেকে ওই তাদের পরিবারের পরিজনের মুখ দিয়ে বলিয়ে তারা যা বলতো সেই অনুযায়ী আমরা খবরগুলো করতাম। এইভাবে তখন হতো। আর একটা জিনিস ছিল, যেহেতু ল্যান্ডফোন তখন অতটা ছিল না, অনেক সময় হয়তো সেটা দেরি হয়ে যেত বাসে করে খবর পাঠানো। হয়তো করিমপুরে কিছু একটা ঘটেছে, করিমপুর থেকে তো বাস ছিলই বরাবরই, আর কেউ একটা চিরকুট লিখে বাসে কৃষ্ণনগরের বাস স্ট্যান্ডের কাছে কোনো একটা দোকানে পাঠিয়ে দিল, ড্রাইভার বা ইয়েকে কিছু বলে দিল, যে বা অ্যাসিস্ট্যান্টকে বলে দিল যে ওই বাস স্ট্যান্ডে অমুক দোকানে দিয়ে দিও, অমুক দোকানে দিয়ে দিল। এবার আমরা যখন খোঁজ করতাম সেই দোকানে গিয়ে কিছু এসছে নাকি করিমপুর বা চাপড়া থেকে, বললো আজকে এটা এসছে, দিয়ে সেইটা দেখে আমরা বুঝে নিতাম যে অমুক জায়গায় ওইটা হয়েছে, এবার সেইটা একটা কনফার্মেশন পুলিশ থেকে করে নিয়ে খবর করে দিতাম। এইভাবে তখনকার দিনে খবরটা হতো। অমিতদা, বর্তমান সময়ে আমরা সোর্স মেনটেন করি কিভাবে? মোবাইলে যোগাযোগ রাখি প্রতিনিয়ত, বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাদের সাথে যোগাযোগ রাখি, কিন্তু 70 বা 80 দশকে এইটা আপনারা কিভাবে করতেন? তখন মোবাইলের যুগ ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, মানে মুষ্টি কয়েকটা ফোন ছিল আর কি, সবার কাছেও কিন্তু টেলিফোন ছিল না। তা সেই সময়টা আপনারা সোর্সদের সাথে বা সোর্স কিভাবে আপনারা মেনটেন করতেন? সোর্সদের সাথে নিয়মিত যোগাযোগ করাই যেত না তখনকার দিনে। কৃষ্ণনগরে হলে তাও হয়তো একটু গিয়ে কথা বললাম, ওইভাবে হতো না। ওই বললাম চাপড়ায় হয়তো কেউ একটা আছে, বা করিমপুরে একটা কেউ আছে, বা তেহট্টে কেউ আছে, যে আমাকে খবরটা দিতে চায়, কিছু একটা ঘটলো, সে দেবে কী করে? তার হয়তো টেলিফোনই নেই, ল্যান্ডফোনও নেই। তখন একক পাবলিক কল অফিস ছিল, সেই পাবলিক পিসিও যেটা বলে, সেটা কিছু লিমিটেড কিছু ছিল, এবং সেগুলো পোস্ট অফিসে ছিল। সেখানে গিয়ে অনেকে দিত, কিন্তু সেটা খুব ব্যয়সাধ্য ছিল, ব্যয়সাধ্য, প্রচণ্ড খরচ হতো, প্রচুর বেশি, যার ফলে তারা সেটা অনেক সময় দিতে পারতো না। তারা ওই সেক্ষেত্রে ওই বললাম যেটা, ওই লিখে কিছু একটা চিরকুট লিখে, একটা চিঠির মতো লিখে
বাসের মাধ্যমে পাঠিয়ে দিত, বা কোনো ডেলিভারি প্যাসেঞ্জার যে আসছে সে তাকে দিয়ে পাঠিয়ে দিত, এইভাবে হতো। কিন্তু আমাদের সঙ্গে তাদের নিয়মিত কিন্তু কোনো যোগাযোগ হতো না। কমিউনিকেশনটা সেই ওয়ান ওয়ে কমিউনিকেশনের মতো, ওরা আমাদের পাঠাচ্ছে সেটা আমরা দেখে নিলাম, যদি আমাদের বিশ্বাসযোগ্য মনে হয় সেটাই দিয়েই করা যেতে পারে। সোর্স যদি জানি যে সোর্সটা খুবই ভালো, অথবা সেটা পুলিশ থেকে, পুলিশের কোনো ব্যাপার থাকলে পুলিশের কাছ থেকে কনফার্মেশন করে খবরগুলো করে দিতাম। এবার তাদের সঙ্গে যোগাযোগ, তারা কৃষ্ণনগরে যদি কোনো দিন আসতো আমাদের সঙ্গে দেখা করতো, এই যোগাযোগ বলতে এইটাই টু ওয়ে কমিউনিকেশন। ওই মাঝে মধ্যে তারা কৃষ্ণনগরে এলে হতো, না হলে ওইভাবেই হতে থাকতো, কিছু হলে ওরা পাঠিয়ে দিত খবর, সেইভাবে আমরা করতাম। অমিতদা, মানে এই যে 70 বা 80-র দশকে কলকাতা যারা সাংবাদিকতা করত তাদের পক্ষে অনেক সহজ ব্যাপার ছিল, কেননা তারা হাতের কাছে সব ব্যবস্থাপনাটা পেয়ে যেত। কিন্তু ধরেন জেলা স্তরে, নদিয়া জেলাতে এই যে সাংবাদিকতা করতে গিয়ে তাদের মানে কিভাবে করতে হতো, এবং আজকে বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রতিটা ব্লকে রিপোর্টার, ক্যামেরাম্যান আছে, এবং 70 বা 80-র দশকে কতগুলা রিপোর্টার মোটামুটি নদিয়া জেলায় ছিল এবং তারা কিভাবে কাজটা করতো? 70 বা 80-র দশকে, 7-এর দশকে, 8-এর দশকে সাধারণত প্রতি কাগজের একজন করেই রিপোর্টার থাকতো। যেমন আমি আনন্দবাজার থেকে শুরু করি, আনন্দবাজারে একজনই রিপোর্টার ছিলেন। 8-এর দশকের কথা বলি, 8-এর দশক থেকে যেহেতু আমি এই কাজে প্রথমে ঢুকেছিলাম লোকাল কাগজে, তখন একজনই ছিলেন সমীরেন্দ্রনাথ সিংহ রায়। আনন্দবাজারের একজনই ছিলেন, যুগান্তরের নির্মল দত্ত একজনই ছিলেন, পরে যুগান্তর বন্ধ হয়ে গেল। এরকম প্রতি কাগজের সাধারণত কৃষ্ণনগরে একজন করে থাকতেন, 2জন 3জন বা প্রতি ব্লকে রিপোর্টারের কোনো ব্যাপারই ছিল না। কারণ চাপড়ায় রিপোর্টার রেখে লাভ কি, সে খবরটা পাঠাবে কি করে, পাঠানোর কোনো সুযোগই তো ছিল না, ফোনই তো ছিল না। সেই জন্য ওই যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হিসেবে কৃষ্ণনগরে সাধারণত একজন করে রিপোর্টার থাকতো, তারা খবর পাঠাতো। খবর কিন্তু খুব বড় কিছু বেরোতো না। এখন যেমন নদিয়ার জন্য 3টে পাতা আনন্দবাজারে থাকে, কোনো কাগজে একটা পাতা থাকে শুধু নদিয়া জেলার জন্য, তখন শুধু নদিয়া কেন, গোটা পশ্চিমবঙ্গের জন্যও একটা পাতা বরাদ্দ থাকতো না। কারণ খবরটা কোথায়, খবর যদি বড় কিছু হয়, যেমন এইখানে এই কৃষ্ণনগরে ঘূর্ণিতে যেতে হালদা গ্যারেজে, এরকম আমার মনে আছে, আমরা তখন খুব ছোট, স্কুলে 5-6-এ পড়ি, ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, 2টো বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, 3জন মারা গিয়েছিল এবং আহত ওরকম 30 জনের মতো হয়েছিল যতদূর মনে পড়ে। সেই খবরটা পরের দিন কাগজে 3 থেকে 4 লাইন বেরিয়েছিল আনন্দবাজারে। এখনো যেটা ভাবাই যায় না, এখন হলে কি বিরাট ছবি দিয়ে বিরাট খবর হবে, একটা পেজের হয়তো অর্ধেক ওইটাতেই চলে যাবে। কিন্তু তখন ওই বললাম, তখন খবর কালেক্ট করা যতটা তার থেকে খবরটা পাঠানো খুব সমস্যা। কারণ তখন এই যে সমীর সিংহ রায় তখন ছিলেন, খবরটা পাঠাবেন কী করে? উনি পাঠাতেন হয় টেলিফোন করে, ওনার বাড়িতে ফোন ছিল, উনি পাঠাতেন, অথবা কৃষ্ণনগরে টেলিগ্রাফ অফিসে ওখান থেকে ফোন করে পাঠাতেন, অথবা টেলিগ্রাম করে, ফ্যাক্সও তখন ছিল না, টেলিগ্রাম করে ইংরেজিতে লিখতে হতো। হতে পারে সেটা বাংলা লেখাটা ইংরেজি হরফে লিখলো বা ইংরেজিতেই লিখলো, লিখে সেইটা অফিসে পাঠিয়ে দিত। সেটা কিন্তু খুব তাড়াতাড়ি টেলিগ্রামটা চলে যেত, প্রেস টেলিগ্রাম যেহেতু, এইভাবে এই খবরটা পাঠাতে হতো। এই পাঠানোর যেহেতু সমস্যা ছিল, সেই জন্য খবরটা খুব ছোট ছোট আকারে বেরোতো। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের তখন একজন জেলায়, আগেই বলেছি, জেলায় সাধারণত একজন করেই রিপোর্টার রাখতো। আর এখন তো সেখানে প্রতিটা ব্লকে ব্লকে রিপোর্টার এসে গেছে, এখন জেলার পাতা চলে এসছে এবং যে পাতায় প্রচুর খবর বেরোয়। আর একটা ব্যাপার যে বলার আছে, যেটা হচ্ছে তখন কিন্তু এই কল্যাণীটা কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে আলাদা হতে লাগলো। কারণ কল্যাণীতে যেহেতু 2টো ইউনিভার্সিটি রয়েছে, কল্যাণীতে অনেকগুলো ইন্ডাস্ট্রি রয়েছে, যার ফলে কল্যাণীতে আস্তে আস্তে অনেকে রিপোর্টার রাখতে শুরু করলো কৃষ্ণনগরের বাইরে। যেমন আনন্দবাজারে পরে রেখেছে, কিন্তু আজকালে যেমন কল্যাণী রিপোর্টার বহুদিন থেকেই আছে, এমনকি আমি কাজ শুরু করার আগে থেকেই আছে। আমার আগে অবশ্য এখানে অন্যজন ছিলেন। আকাশবাণীরও কল্যাণীতে আলাদা, কৃষ্ণনগরে থাকলেও কল্যাণীতে আলাদা রিপোর্টার রাখা শুরু হলো। এই শুধু কল্যাণীতেই শুরু হলো যে জেলায় 2 নম্বর রিপোর্টার রাখা, 2জন করে রিপোর্ট। তারপর আস্তে আস্তে বিভিন্ন সাব ডিভিশন এলো, রানাঘাটে রাখলো, হয়তো তেহট্টে কেউ রাখলো। এই হতে হতে এখন প্রতিটা ব্লকে ব্লকে রিপোর্টার হয়ে এসছে, যার ফলে প্রচুর খবর যায়। মনে রাখতে হবে, আজ থেকে 40 বছর আগে খবর খুব কম বেরোতো। তখনকার কাগজে মানে মূলত কলকাতার খবর, কলকাতা এবং তার আশপাশের খবরই থাকতো বেশি, জেলার খবর খুব কম থাকতো। ওই যে বললাম, 3জন মারা গেলে 3 লাইন রিপোর্ট খবর হতো আনন্দবাজারের মতো জায়গায়, এখন যেটা ভাবাই যায় না। অমিতদা, বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বা সংবাদ লেখার পরে, প্রকাশ হওয়ার পরে দেখা যাচ্ছে যে সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের নামে একাধিক মামলা হচ্ছে। এই যে মামলা হওয়াটা,
এটা 70 বা 80-র দশকে আপনারা তো কাজ করে, আপনি তো 80-র দশক থেকে কাজ করছেন, তা সেই সময় খবর সংগ্রহ করতে গিয়ে বা খবর করার পরে মানে এটা কি মামলা প্রতিনিয়ত হতো, বা মামলা হলেও সেটাকে আপনারা কিভাবে মানে মেকআপ দিতেন? মামলা বরাবরই হতো। মামলা এখন বেড়েছে, তখন হয়তো কম হতো, কারণ এখন মিডিয়া অনেক হয়ে গেছে, প্রচুর খবর বেরোয়, স্বাভাবিকভাবে এখন মামলার সংখ্যা হয়তো বেড়েছে। জানি না, এই পরিসংখ্যানটা আমার কাছে নেই। সম্ভবত এখন মামলা আগের থেকে বেড়ে, আগে মামলা আগেও হতো কিন্তু খুব কম মামলা হতো। আমার যেমন তখনকার দিনে একটা মামলা আমার মনে আছে, তখন এটা ওই 99 বা 2000 সাল, 1999 বা 2000 সালে। তখন এখানে রিপোর্টার ছিলেন বর্তমানে বিমল বন্দ্যোপাধ্যায়। ওরা একটা খবরের ওপর বেশ করে তৎকালীন সভাধিপতি, নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রাধানাথ বিশ্বাস যেমন মামলা করেছিলেন। এই মামলাটা পরবর্তীকালে কিন্তু শেষ পর্যন্ত টেকেনি। যাক, এরকম মামলা মাঝে মধ্যেই কিন্তু হতো, মাঝে মধ্যে যে হতো না তা। এছাড়া বিপ্লব দত্ত তখন প্রতিদিনের রিপোর্টার ছিলেন। বিপ্লব দত্তরও কোনো একটা বর্ডারে চোরাচালান সংক্রান্ত ব্যাপারে কোনো একটা রাজনৈতিক নেতা, যতদূর মনে পড়ছে, একটা মামলা করেছিলেন, কিন্তু সেটাও পরবর্তীকালে সেটা ডিসমিস হয়ে যায়। আমার যতদূর মনে পড়ছে আমার সেটাও ডিসমিস হয়ে যায়। এরকম মাঝে মধ্যে মামলা যে হয়নি তা না, কিন্তু মামলার সংখ্যা তখন খুব কম থাকতো। তখন ছবিও থাকতো না, লেখার উপরে বেস করে যে খবরগুলো লিখতাম তার উপরে বেস করে অনেকে মানহানির মামলা করতো, যে এটাতে আমি যুক্ত ছিলাম না, কেন আমার নাম থাকলো, এরকম এরকম আসতো। সেরকম সংখ্যাটা খুব কমই ছিল। এখন হয়তো বাড়তে পারে, কারণ এখন মিডিয়া প্রচুর হয়ে গেছে এবং প্রচুর খবরও যাচ্ছে। আর একটা ব্যাপার তখন যেটা হতো, কলকাতার যে কলকাতায় এত নিউজ পেপারগুলোর এত রমরমা ছিল না, চ্যানেল তো ছিলই না, দূরদর্শন ছাড়া কোনো চ্যানেলই ছিল না। তখন এই যে ঘাটতিটা কিন্তু মানুষ কিন্তু নিউজ পড়তো তখনকার দিনে। তখন মানুষ নিউজ পড়তো কি, এই লোকাল নিউজ পেপারগুলো তখন রমরমা ছিল। কৃষ্ণনগরে অনেকগুলো নিউজ পেপার ছিল, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক এসব ছিল পত্রিকা। এছাড়া নবদ্বীপে এখনও প্রচুর আছে, তখনও ছিল। রানাঘাটে এখনও অনেক আছে, তখনও ছিল। কল্যাণীতেও বেশ কয়েকটা ছিল, করিমপুরে ছিল। এই যে লোকাল নিউজ পেপারগুলো কিন্তু প্রচুর খবর বড় বড় করে করতো, এবং সেগুলো কিন্তু ভালো বিক্রিও হতো, এবং সেগুলো মানুষ পড়তো। মানে এখন যেরকম লোকে কলকাতার কাগজগুলোই পড়ে, যে লোকালগুলো পড়ে না, কারণ কলকাতার কাগজেতে সব খবর পেয়ে যাচ্ছে। এখন কলকাতার কাগজে যেহেতু খবর কম বেরোতো, সেই জন্য জেলা কাগজগুলো পড়তো, কারণ তাতে প্রচুর খবর পেত। এবং এই জেলার খবরগুলো এগেনস্টেও অনেক মামলা কিন্তু তখনকার দিনে হতো। যেমন কৃষ্ণনগরে একটা পত্রিকা ছিল বিদ্যুৎ, সাপ্তাহিক পত্রিকা, সম্পাদক ছিলেন রামরঞ্জন মৈত্র। এই পত্রিকার নানা রকম চাঞ্চল্যকর খবর প্রকাশিত হতো দেখেছি। এই পত্রিকার বিরুদ্ধে কিন্তু প্রচুর মামলা হতো বলেই আমি জানি, এবং সেটা আমার সম্পাদক রামরঞ্জন মৈত্রই আমাকে জানিয়েছিলেন তখন। এরকম অন্যান্য কাগজগুলোর বিরুদ্ধেও মামলা হয়েছিল। আমি একটা পত্রিকার সঙ্গে সেই সময় যুক্ত ছিলাম 1984 সাল থেকে, বঙ্গদেশ। সম্পাদক ছিলেন আমার বাবা নারুগোপাল ঘোষ। আমি ওটাতে বরাবরই লেখালেখি করতাম সেই সময়। তো ওটার এগেনস্টে অবশ্য মামলা কিছু হয়নি, বেশ কিছু প্রতিবাদপত্র এসেছিল, সেগুলো আমরা যেরকম বলেছিলাম, আমাদের বক্তব্য আমরা জানিয়ে দিয়েছিলাম, কিন্তু মামলা সেটা হয়নি। তা আপনার যেটা মূল ব্যাপার ছিল মামলার ব্যাপারটা, মামলা তখন কম হতো, এখন বেশি হচ্ছে, কারণ এখন মিডিয়া বেড়ে গেছে, সেই জন্য। এই সোজা কথা, এই উত্তরটা এটাই, আসল উত্তরটা এটাই। আচ্ছা, মানে সেই সময় 70 বা 80-র দশকে যখন আপনি সাংবাদিকতা করেন, সেই সময় কোনো দেখা গেল ইনসিডেন্ট বা কোনো খবর করতে গিয়ে মানে সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে, এরকম কিছু ঘটনা আপনার মনে পড়ে? না, 70-এর দশকে আমি খুবই ছোট ছিলাম, তখন এর সঙ্গে খুব একটা যুক্ত ছিলাম না। কিন্তু 8-এর দশকে তো 84 সাল থেকে আমি কিছুটা যুক্ত হয়ে যাই, কিছুটা আমরা ভালোই যুক্ত হয়ে যাই। তখন সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে বলে কোথাও, মানে কোনো পাবলিকের হাতে বা পুলিশের হাতে, আমার একটাও মনে পড়ছে না। তখন সাংবাদিক খুব কম ছিলেন, আর সাংবাদিকরা কাজ করতে গেলে প্রচণ্ড শ্রদ্ধাও করতো মানুষ। সেখানে চট করে কেউ তাকে আক্রমণ করতে যেত না। আমার জানা নেই যে সেরকম অন্তত বড় ঘটনা, মনে রাখার মতো ঘটনা কোনোদিন হয়েছে বলে, অন্তত 90 সালের আগে আমার একটাও জানা নেই। অমিত দা, এইমাত্র আপনি বলেন বর্তমান সময়ে সাংবাদিকদের শ্রদ্ধার জায়গাটা নষ্ট হয়ে গেছে, কারণটা কি? এটা একটা অবক্ষয় মনে হয়, কারণ এখন সাংবাদিক প্রচুর হয়ে গেছে, এখন তো মিডিয়া প্রচুর প্রচুর সাংবাদিক হলে কি হয়, কি অনেক বেনজল ঢুকে যায়, আমার তো তাই মনে হয়। এখানেও সেরকম হয়তো ঢুকে গেছে, যার ফলে শ্রদ্ধার জিনিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আজকে আমরা কথা বলে নিলাম কৃষ্ণনগরের বিশিষ্ট এবং প্রবীণ সাংবাদিক অমিত ঘোষের সাথে। তিনি আমাদের বিস্তারিত জানালেন যে সেকালের সাংবাদিকতা এবং একালের সাংবাদিকতা।
আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।